হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি দুলকার সালমান অভিনীত অসাধারণ একটি মালায়াম ক্রাইম থ্রিলার সিনেমা সেলুট। তো সিনেমা শুরুতেই আমরা এই সিনেমার প্রধান চরিত্র অরবিন্দ্রকে দেখতে পাই, যে কিনা একটি লোকাল থানায় আসে সেই থানার এসআই এর সাথে দেখা করতে। কিন্তু তখন সেই থানার একজন কনস্টেবল বলেন, এসআই স্যার থানায় নেই, আপনি যা বলার আমাকে বলুন। অরবিন্দ্র তখন বলে সে এই থানার সাবেক এসআই ছিল, কিন্তু বর্তমানে সে সাময়িক অবসরে আছে। তখন পুলিশগুলো চমকে যায় আর অরবিন্দ্রকে সেলুট দিয়ে বলে, স্যার আপনার কি চাই? অরবিন্দ্র বলে, আমি পুরনো কেস ফাইল থেকে মার্টিন শিবা হত্যা মামলার ক্রাইম 258/17 সময়কার চন্দন পিল্লাই নামক একজন লোককে বেপরোয়া গাড়ি চালানোর কারণে পুলিশ তার নামে মামলা করেছিল, আর সেই ব্যক্তি সম্পর্কে আমি কিছু ডিটেইলস জানতেই এখানে এসেছি। তখন দুজন পুলিশ অফিসার তাকে বলে, স্যার আপনি একটু বসুন, আমরা ফাইলটা খুঁজে দিচ্ছি। কিন্তু তারা যখন ফাইলটা খুঁজতে আসে তখন তারা একে অপরকে বলে সে হয়তো কোনো ক্রাইমের সাথে যুক্ত ছিল, তাই তাকে সাময়িক অবসরে রাখা হয়েছে। আর এসআই স্যারকে না বলে এভাবে তাকে ফাইলটি দিয়ে দেওয়া ঠিক হবে না। তখন তারা অরবিন্দ্রকে বলে, স্যার এই কেসটা অনেক পুরনো, তো তাই ফাইলটা খুঁজে পেতে একটু সময় লাগবে, আপনি ততক্ষণে একটু অপেক্ষা করুন। অরবিন্দ্র তখন থানার পাশে একটি চায়ের দোকানে চলে আসে। তখন সেই চায়ের দোকানের ছেলেটি তাকে চিনতে পারে এবং ছেলেটি তার থেকে চায়ের দাম রাখতে চায় না, কিন্তু অরবিন্দ্র তার চায়ের দাম দিয়ে আবারও থানার ভিতরে আসে। তখন সেই পুলিশ অফিসারগুলো বলে, স্যার অনেক খুঁজেছি কিন্তু ফাইলটি কোথাও পাইনি, হয়তো ফাইলটি এসপি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ এত পুরনো ফাইল এখানে রাখা হয় না। অরবিন্দ্র তখন বলে, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি, কারণ এই থানায় কোথায় কি আছে তা সবই আমার জানা। তখন ওই থানার এসআই মহেশ সেখানে চলে আসে, আর সে অরবিন্দ্রকে দেখেই সেলুট করে, কারণ সে অরবিন্দ্রর থেকে 3 বছরের জুনিয়র ছিল। সে একসময় অরবিন্দ্রর আন্ডারেই কাজ করত। অরবিন্দ্র তাকে বলে, একজন অবসরে থাকা পুলিশ অফিসারকে স্যালুট দেয়া কোন আইনে বলা আছে? মহেশ বলে, এটা আইনের সেলুট না, এটা ভালোবাসার সেলুট। অরবিন্দ্র তখন বাইরে একটা বাইক দেখতে পায়, যেটা একসময় তার কাছে ছিল, কিন্তু এখন মহেশ চালায় সেই বাইকটা। বাইকটাকে দেখে অরবিন্দ্রর কিছু পুরনো স্মৃতি মনে পড়ে, আর এখান থেকে সিন কাট হয়ে পাস্তে চলে যায়, যেখানে আমরা দেখতে পারি একদিন সন্ধ্যাবেলায় অরবিন্দ্র কনস্টেবল বানশিকে নিয়ে একটি রক্তমাখা স্ক্রুড্রাইভার রাস্তার পাশে ঝোপের ভিতর লুকিয়ে রাখে। তখন সেখানে মুরলি নামে একটি ট্যাক্সি ড্রাইভার অরবিন্দ্রকে দেখতে পেয়ে বলে, আরে স্যার আপনি এখানে, আপনার বাইকে কোনো সমস্যা হয়েছে নাকি? অরবিন্দ্র বলে, বাইকে চাবি পড়ে গেছিল, সেটা খুঁজছিলাম। মুরলি তখন বলে, স্যার পুকুর থেকে বড় একটা শোল মাছ পেয়েছিলাম, বাসার জন্য দিয়ে দিব নাকি? তখন অরবিন্দ্র রেগে যায় আর মুরলিকে বলে, আমার শোল মাছের কোনো দরকার নেই, তুই আগে রাস্তা থেকে সর। পরের সিনে দেখানো হয় পাবান নামে একজন পুলিশ অফিসার মদের দোকানদার থাম্পির কাছে এসে ট্যাক্সি ড্রাইভার মুরলির ব্যাপারে জিজ্ঞেস করে। থাম্পি বলে, প্রতিদিনের মতোই মুরলি তার দোকানে এসে 1 বোতল মদ খেয়ে বাসায় চলে গিয়েছিল। তখন ইন্সপেক্টর পাবান বলে, ওই দিন মদ খেয়ে মুরলি বাসায় যায়নি, বরং মদ খেয়ে রাগের মাথায় মুরলি মার্টিন শিবার বাসায় যায় এবং তাকে খুন করে। আর এমনটাই তুমি কোর্টে মুরলির বিরুদ্ধে সাক্ষী দিবে। থাম্পি বলে, কি বলছেন স্যার? মুরলি তো একজন ভালো মানুষ, আর ওর আপন বলতে একটা ছোট বোন আছে শুধু, সামনে সেই বোনটার বিয়ে, আমি ওর বিরুদ্ধে এমন মিথ্যা সাক্ষী দিতে পারবো না। ইন্সপেক্টর পাবান তখন থাম্পিকে ভয় দেখিয়ে তাকে মিথ্যা সাক্ষী দিতে রাজি করে। এরপর আমরা দেখতে পারি কনস্টেবল বানশি মুরলির ট্যাক্সিতে একটি বেহুশ করার স্প্রে রেখে আসে, আর এরপর একটি রক্তমাখা কাপড় মুরলির বাড়ির পাশে পুড়িয়ে আসে। যাই হোক, পরে সিনে আমরা দেখতে পারি একটা ক্ষমতাসীন পলিটিক্যাল পার্টির লোকজন থানার সামনে এসে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করছে। আসলে এই পলিটিক্যাল পার্টিটা হচ্ছে সেই মার্টিন শিবার, যাকে খুন করা হয়েছে। আর মার্টিন শিবা হলো ওই অঞ্চলের একজন বড় মাপের রাজনৈতিক ব্যক্তি। অরবিন্দ্র তখন থানায় এসে দেখে ডিএসপি অজিতকে একজন রাজনৈতিক নেতা বলছে, আজ এতদিন হলো, এখন পর্যন্ত মার্টিনের খুনিকে ধরতে পারোনি। 2 দিনের ভেতরে যদি খুনিকে না ধরতে পারো তাহলে তোমার চাকরি থাকবে না। অরবিন্দ্র তখন আরও জানতে পারে ওই পার্টির কিছু লোক ডিএসপির কলার টেনে ছিঁড়ে ফেলেছে, আর এটা শুনে তো অরবিন্দ্রর মাথায় রাগ উঠে যায়।
কারণ এই ডিএসপি অজিত হল অরবিন্দ্রর আপন বড় ভাই, আর অরবিন্দ্র তার ভাইকে অনেক ভালোবাসে। তাই সে তখনই বেরিয়ে যেয়ে পার্টির সেই লোকগুলোকে মারতে শুরু করে। যাই হোক, সেদিন রাতেই অজিতের মেয়ের বার্থডে পার্টি ছিল। অজিতের পুরো ফ্যামিলি যখন সেই বার্থডে পার্টি উদযাপন করছিল, তখন অজিতের থানার কিছু পুলিশ অফিসার এসে অজিতকে বলে, মার্টিন শিবা হত্যা মামলার চার্জশিট প্রস্তুত স্যার। তখন সেখানে অরবিন্দ্র উপস্থিত ছিল। অজিত তখন সেই পুলিশ অফিসারদেরকে চার্জশিটটা পড়ে শোনাতে বলে। পুলিশটি তখন চার্জশিটটি অজিতকে পড়ে শোনায়, যেখানে লেখা ছিল গত 13 জুন রাত 12:30টায় ট্যাক্সি ড্রাইভার মুরলি থাম্পির মদের দোকানে যায় এবং সেখানে মুরলি অতিরিক্ত মদ্যপান করে থাম্পিকে বলেছিল, আমি অনেক খুঁজে আমার বোনের বিয়ের জন্য একটা পাত্র পেয়েছি, কিন্তু তারা আমার কাছে বিয়ের যৌতুক হিসেবে 50,000 টাকা দাবি করেছে। এখন আমার কাছে এত টাকা নেই। আমি মার্টিন শিবার কাছে 75,000 টাকা পাই। সে বলেছিল আমার বোনের বিয়ের আগে টাকাটা দিয়ে দিবে, কিন্তু সে এখনো টাকাটা দিচ্ছে না। আমি যদি আগামীকালের ভিতর পাত্রপক্ষকে টাকাটা না দিতে পারি, তাহলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। মুরলি তখন মাতাল অবস্থায় রেগেমেগে রাত 1টায় মার্টিনের বাসার দিকে যায়, আর সে মার্টিনের বাসায় যেয়ে তার সাথে টাকা নিয়ে ঝগড়া করে। এক পর্যায়ে মুরলি অজ্ঞান করার স্প্রে দিয়ে মার্টিনকে অজ্ঞান করে একটি স্ক্রুড্রাইভার দিয়ে মার্টিনকে খুন করে, আর তার লাশ বাড়ির উঠোনের পাশে দাফন করে। পরদিন সকালে যখন মার্টিনের ভাই পুলিশকে জানায়, তখন পুলিশ মার্টিনের বাসার পাশ থেকে মার্টিনের লাশটি উদ্ধার করে, কিন্তু ততক্ষণে অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স হারিয়ে গিয়েছিল, আর মার্টিনের ফোনটিও খুঁজে পাওয়া যায়নি। মুরলি ওই সকল এভিডেন্স নষ্ট করেছে, কিন্তু কিছু এভিডেন্স মুরলির কাছে পাওয়া গিয়েছে। পুলিশ অফিসার তখন অজিতকে বলে, স্যার, এই হলো মার্টিন হত্যা মামলার চার্জশিট। অরবিন্দ্র তখন বলে তার কাছে এই চার্জশিটের তথ্য সম্পূর্ণ মিথ্যে মনে হচ্ছে, কারণ সে অনেকদিন ধরে মুরলিকে চেনে। মুরলি অনেক সহজ সরল একজন মানুষ, সে এমনটা করতে পারে না। কিন্তু অজিতসহ বাকি পুলিশ অফিসাররা অরবিন্দ্রর বিরোধিতা করে, তারা বলে এটাই সত্যি। অরবিন্দ্র তখন ডিসঅ্যাপয়েন্টেড হয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর অজিত অরবিন্দ্রকে তার রুমে ডেকে নেয়। অরবিন্দ্র তখন বলে, ভাইয়া, আমার জানা মতে তুমি একজন আদর্শবান পুলিশ অফিসার, আর আমি ছোটবেলা থেকে তোমার আদর্শে বড় হয়ে পুলিশ অফিসার হয়েছি, কিন্তু আমি এটা তোমার থেকে একদমই আশা করিনি। অজিত বলে, প্রতিটি মামলায় সবসময় উপযুক্ত প্রমাণ বা ভিকটিমকে খুঁজে পাওয়া যায় না, তখন পুলিশকেই সেই মামলার মিথ্যা প্রমাণ তৈরি করতে হয়, আর আমরা যদি এটা না করি তাহলে উল্টো আমাদেরই সমস্যায় পড়তে হয়। আমি যখন নতুন ডিউটিতে যোগ হয়েছিলাম, তখন একজন লোক ছুরিকাঘাতে একটি বাচ্চা মেয়েকে হত্যা করেছিল, কিন্তু কোর্ট থেকে সেই অপরাধীকে ছেড়ে দেওয়া হয়, কারণ যেই ছুরি দিয়ে সে মেয়েটিকে হত্যা করা হয়েছিল সেই ছুরিটি আমরা উদ্ধার করতে পারিনি, আর সেই কারণে আমাকে ট্রাফিক পুলিশে বদলি করে দেওয়া হয়েছিল। তখন আমাকে এক সিনিয়র পুলিশ অফিসার বলেছিল, অনেক সময় উপযুক্ত প্রমাণ না পেলে নিজেকে মিথ্যা প্রমাণ তৈরি করতে হয়। কিন্তু আমি তখন তার কথা বুঝিনি, কিন্তু আস্তে আস্তে সব বুঝতে পেরেছি। তুমি এই ডিপার্টমেন্টে নতুন, তাই এখনো কিছু বুঝতেছ না, কিন্তু তুমিও একদিন সবকিছু বুঝে যাবে। এখন যদি আমি মার্টিনের হত্যা মামলায় মুরলিকে না ধরিয়ে দেই, তবে আমার চাকরি চলে যাবে, আর এটা আমার জন্য একটা লজ্জাজনক ব্যাপার হবে। তুমি যদি এটা না চাও তবে আমাকে সাহায্য করো। আর এই কারণেই অরবিন্দ্র সেদিন সন্ধ্যাবেলায় স্ক্রুড্রাইভারে রক্ত লাগিয়ে মুরলির বাড়ির কাছে রেখে এসেছিল, আর কনস্টেবল বানশি সকল মিথ্যা এভিডেন্স তৈরি করেছিল। যাই হোক, পরের দিন রাতে অরবিন্দ্র কিছু পুলিশ অফিসার নিয়ে মুরলির বাড়িতে যায় মুরলিকে অ্যারেস্ট করতে। অরবিন্দ্র মুরলিকে ডাক দেয়া মাত্রই সে বাড়ি থেকে বের হয়ে আসে, কারণ মুরলি অরবিন্দ্রকে অনেকটা সম্মান করে। কিন্তু তখন মুরলি বাহিরে আসা মাত্রই পুলিশগুলো মুরলিকে জোর করে গাড়িতে তোলে। মুরলি তখন বলে, স্যার, এত রাতে আমার বোনটা ঘরে একা, আমি কিছু করিনি, দয়া করে আমাকে ছেড়ে দিন। কিন্তু তারা মুরলিকে জোর করে মার্টিনের বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা মুরলির রক্ত বের করে সেই রক্ত মার্টিনের বাসায় লাগিয়ে মিথ্যা এভিডেন্স তৈরি করে। পরের দিন সকালে মুরলিকে সেই জায়গাতে নিয়ে যাওয়া হয় যেখানে অরবিন্দ্ররা আগেই রক্ত মাখা স্ক্রুড্রাইভার রেখেছিল, আর সকল এভিডেন্সের ভিত্তিতে মুরলির যাবজ্জীবন কারাগার হয়ে যায়। এখান থেকে সিন চলে আসে 2 মাস পরে,
যেখানে ইন্সপেক্টর পাবান সহ কিছু পুলিশ অজিতের কাছে এসে বলে, কাল রাতে আমরা তিরুমালা রোডে টহলরত অবস্থায় চন্দন পিল্লাই নামে একটা মাতাল গাড়ি চালকে আটক করেছিলাম। আমি যখন সেই গাড়িটার তল্লাশি করি তখন সেই গাড়ির ভিতরে একটা মোবাইল ফোন আর একটা অজ্ঞান করার পেপার স্প্রে পাই। আমি সেই ফোনের নাম্বারটা রেখে দিয়ে গাড়ি চালককে ছোট একটা মামলা দিয়ে ছেড়ে দেই। কিন্তু পরবর্তী যখন আমি সেই ফোন নাম্বারটা চেক করি তখন দেখি এই ফোন নাম্বারটা মৃত মার্টিনের। অরবিন্দ্র তখন বলে, এটিই তাহলে মার্টিনের আসল হত্যাকারী, আমাদের ওকে ধরা উচিত। কিন্তু অজিত তখন বলে, আদালতে মুরলির বিচার কার্যকর হয়েছে আর সকল সাক্ষী প্রমাণও পেশ করা শেষ। এখন যদি আমরা এই বিষয়টাকে আবার নতুন করে তুলে ধরি আর সেই ব্যক্তি আসল খুনি হয়, তাহলে আমাদের সবার চাকরি তো চলেই যাবে, উল্টো 5 বছরের জন্য জেলে চলে যেতে হবে। তাই এই বিষয়টা এখানেই শেষ। কিন্তু আসল অপরাধী ঘুরে বেড়াবে আর একজন নির্দোষ ব্যক্তি জেলের ভিতরে পচে মরবে। অরবিন্দ্র এই বিষয়টা একদমই মেনে নিতে পারে না। তাই সে চাকরি চলে যাওয়া কিংবা জেলে যাওয়ার ভয় না করে নতুন করে এই কেসের ইনভেস্টিগেট করা শুরু করে। অজিত যখন এই বিষয়টা জানতে পারে তখন সে অরবিন্দ্রকে আইজির বাসার সিকিউরিটির দায়িত্বে ট্রান্সফার করে দেয়, যাতে সে ইনভেস্টিগেশন করার কোনো সময় না পায়। অরবিন্দ্র তখন বিরক্ত হয়ে তার চাকরি থেকে 5 বছরের সাময়িক অবসরে চলে যায়। আর এই কেসের কারণে অরবিন্দ্রর সাথে তার ভাইয়ের সম্পর্ক কিছুটা নষ্ট হয়ে যায়। তাই অরবিন্দ্র তার ভাইয়ের বাসা থেকে অন্য একটি শহরে চলে যায়। সেখানে অরবিন্দ্রর সাথে দিয়া নামের একটি মেয়ের ভালোবাসা হয়। যাই হোক, কিছুদিন পরে অরবিন্দ্রর ভাইয়ের মেয়ে অরবিন্দ্রকে ফোন করে বলে কিছুদিন পর তার বিয়ে। আর অরবিন্দ্র না আসলে সে বিয়ে করবে না। তখন অরবিন্দ্র দিয়াকে নিয়ে তার ভাইয়ের বাসায় ফিরে যায়। কিন্তু তারা যখন সবাই বিয়ের মার্কেট করতে আসে তখন সেই মার্কেটে অরবিন্দ্র মুরলির বোনকে চাকরি করতে দেখে। মুরলির বোন তখন অরবিন্দ্রকে বলে, প্লিজ স্যার, দয়া করে এখানে কাউকে বলবেন না আমি মুরলির বোন, তাহলে আমার চাকরিটা থাকবে না। আমি আমার বাড়িটাও বিক্রি করে দিয়েছি ভাইকে ছাড়ানোর জন্য, এখন আমার থাকার কোনো জায়গা নেই, দয়া করে আমার আর কোনো ক্ষতি করবেন না। আর এই কথা শুনে অরবিন্দ্র বসে থাকতে পারে না। সে সিদ্ধান্ত নেয় সে মুরলিকে জেল থেকে বের করবেই। তখন অরবিন্দ্র জেলখানায় মুরলির সাথে দেখা করতে আসে। কিন্তু মুরলি তাকে বলে পুলিশরা তাদের চাকরির জন্য সবকিছু করতে পারে, পুলিশদের প্রতি তার যে সম্মানটা ছিল সেটা এখন আর তার নেই। আর এটা বলে মুরলি সেখান থেকে চলে যায়। তখন ইন্সপেক্টর পাবন এসে অজিতকে বলে, আপনার ভাই মুরলির সাথে জেলে দেখা করতে গিয়েছিল। এছাড়া সে আবারও সেই কেসের তদন্ত শুরু করেছে। অজিত তখন দুজন পুলিশ অফিসারকে অরবিন্দ্রর পিছে নজর রাখার কাজে লাগিয়ে দেয়। তারা অরবিন্দ্রকে একটি থানায় আসতে দেখে সেটা অজিতদের জানায়। আর এখান থেকেই সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। অরবিন্দ্রর সেই চন্দন পিল্লাইয়ের ডকুমেন্ট একজন কনস্টেবল পেয়ে যায়। তখনই অজিত পাবনকে দিয়ে সেই কনস্টেবলকে ফোন করে অরবিন্দ্রকে থানা থেকে কোনো ডকুমেন্ট দিতে বারণ করে। তখন সেই কনস্টেবলটি ডকুমেন্টের একটা ছবি তুলে অজিতকে পাঠিয়ে দিয়ে সেই ডকুমেন্ট ফাইলটা ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দেয়। পরবর্তীতে অজিত মহেশকে থানা থেকে একটি ডিউটিতে পাঠিয়ে দেয়। আর অরবিন্দ্র সেই ডকুমেন্টস না পেয়ে চলে আসে মার্টিন হত্যা মামলার রায় দেয়া সেই বিচারকের কাছে। অরবিন্দ্র বিচারককে সবকিছু খুলে বললে বিচারক তাকে বলে, এভাবে মুখের কথায় একটি হত্যা মামলার বিচারকার্য পুনরায় শুরু করা যায় না। মামলা শুরু করতে হলে তার উপযুক্ত প্রমাণসহ আদালতে আবেদন করতে হবে। আর মনে রেখো, মুরলিকে নির্দোষ প্রমাণ হলে, চন্দন যদি অপরাধী প্রমাণ হয়, তাহলে তোমাদেরও শাস্তি ভোগ করতে হবে। অরবিন্দ্র বলে, সমস্যা নেই স্যার, মুরলিকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। যাই হোক, এরপর অরবিন্দ্র যখন বাসায় ফিরে আসে তখন অজিতের মেয়ে তার বাবার ফোন এনে অরবিন্দ্রকে তার বরের সাথে একটা ছবি তুলে দিতে বলে। অরবিন্দ্র যখন ছবি তুলে দিতে যায় সে অজিতের ফোনে চন্দনের সেই ফাইলের ছবিটা দেখতে পায়, যেখানে সে চন্দন পিল্লাইয়ের অ্যাড্রেস পেয়ে যায়। এরপর অরবিন্দ্র সেই অ্যাড্রেসের ঠিকানায় চলে আসলে সে সেখানে একজন বয়স্ক লোক আর তার স্ত্রীকে দেখতে পায়। অরবিন্দ্র জানতে পারে তারা ওই বাসার মালিক। আর চন্দন তাদের সাথেই থাকত, কিন্তু কিছুদিন হয়েছে সে সেখান থেকে চলে গিয়েছে। মূলত চন্দন তাদের বাসায় একজন তান্ত্রিক হিসেবে এসেছিল। চন্দন তাদের একটি বিশেষ মূর্তি দিয়েছে, বিনিময়ে তাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে গেছে। যাই হোক, রাতে অরবিন্দ্র দিয়াকে বলছিল সে কতক্ষণ তার সাথে আছে সে নিজেই জানে না,
কারণ এই কেসটা সলভ করতে পারলেই তার আর তার ভাইয়ের 5 বছরের জেল হয়ে যাবে। পরের সিনে দেখানো হয় অজিত যখন ডিআইজিকে তার মেয়ের বিয়ের দাওয়াত দিতে যায়। তখন ডিআইজি অজিতকে বলে, আমি শুনলাম তোমার ভাই নাকি সাময়িক ছুটি বাতিল করে আবারও চাকরিতে জয়েন করেছে। আসলে গতকালই অরবিন্দ্র তার ছুটি বাতিল করে চাকরিতে জয়েন করে মার্টিনের বাসায় চলে যায় তদন্ত করতে। সেখানে সে মার্টিনের বাসায় একটি মূর্তি দেখতে পায়, যেমনটা সে সেই বয়স্ক লোকের বাসায় দেখতে পেয়েছিল। আর এই বিষয়টা যখন অজিত জানতে পারে, তখন সে অরবিন্দ্রকে সেই শহর থেকে বদলি করে অন্য একটি জায়গায় ট্রান্সফার করে দেয়। তাই অরবিন্দ্র চলে যাওয়ার সময় সেই চায়ের দোকানের ছেলেটার কাছে কিছু কাগজ দিয়ে যায়, আর এই কাগজগুলো এই শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে বলে, আর তার দোকানের সামনেও একটা লাগাতে বলে, তবে তাকে যেন কেউ এটি লাগাতে না দেখতে পারে। আসলে ওই কাগজে লেখা ছিল, সন্তান হচ্ছে না, কোনো চিন্তা নেই, কল করুন চন্দন পিল্লাইয়ের কাছে, আর নিচে অরবিন্দ্র নাম্বার দেয়া ছিল। রাতে অরবিন্দ্রর কাছে থানায় একজন মহিলা এসে বলে তার একজনের সাথে অনলাইনে পরিচয় হয়েছিল, আর তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কারণ আমার কোনো স্বামী নেই আর তারও স্ত্রী নেই। তখন সে আমাদের থাকার জন্য একটি বাড়ি তৈরি করতে চায়, সেজন্য আমার কাছ থেকে সে 50,000 টাকা নেয়। পরবর্তীতে সে সেই টাকা ফেরত দেয়। পরবর্তীতে সে আমার কাছ থেকে আবারও 2 লক্ষ টাকা নেয়, কিন্তু এরপর থেকে সেই লোকটি আমার সাথে আর কোনো যোগাযোগ করছে না। ওই মহিলা তখন অরবিন্দ্রকে সেই বাড়িটার ছবি দেখায় যেটা সে করার কথা বলেছিল। আর তখনই অরবিন্দ্রর ফোনে মজিদ নামে এক ব্যক্তি ফোন করে বলে, কি রে চিটার চন্দন, তুই আমাকে ঠকিয়ে টাকা নিয়েছিস, এখন আবার সন্তান হওয়ার কাগজ লাগিয়ে লোক ঠকানোর চেষ্টা করছিস। তুই যেখানেই থাকিস না কেন আমি তোকে ধরে ফেলব। অরবিন্দ্র তখন মহেশকে পরের দিন সকালে মজিদদের বাসায় পাঠিয়ে দেয়। মহেশ মজিদকে জিজ্ঞেস করে সে চন্দন পিল্লাইকে কিভাবে চেনে। মজিদ বলে, স্যার, চন্দন আমার বাসায় একজন তান্ত্রিকের পরিচয় দিয়ে এসেছিল, আর সে আমাকে একটা সোনার টুকরো দিয়ে যায় পুজো করার জন্য, যেটার বিনিময়ে সে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু পরে জানতে পারি এই সোনাটা আসলে নকল, আর চন্দন আমার বাসার উপর তলায় থাকত। মহেশ যখন উপর তলায় যায় সে জানালা থেকে মার্টিনের বাসা দেখতে পায়। মহেশ মজিদকে জিজ্ঞেস করে, মার্টিনও কি চন্দনকে চিনত? মজিদ বলে, জি চিনত। আসলে মার্টিনের কোনো ছেলে মেয়ে ছিল না, তাই সে চন্দনের কাছে এসেছিল। আর মার্টিন খুন হওয়ার পরই চন্দন এখান থেকে চলে যায়। ওই দিন রাতে অরবিন্দ্র ক্রাইম রিপোর্ট ডিপার্টমেন্টে ফোন করে চন্দন নামের সকল ব্যক্তিদের ক্রাইম রেকর্ডের ডিটেইলস জানতে চায়। ওই অফিসার রেকর্ড চেক করে অরবিন্দ্রকে বলে সে 5 জন চন্দনকে পেয়েছে যাদের নামে অসংখ্য ক্রাইম রেকর্ড আছে, কিন্তু এদের মধ্যে একজনের ক্রাইম রেকর্ড যে অনেক লোককে ঠকিয়ে তাদের টাকা মেরে দিয়েছে, আর তার পুরো নাম চন্দন পিল্লাই। অরবিন্দ্র তখন সেই ক্রাইম অফিসারের থেকে চন্দনের অ্যাড্রেস নেয়। পরের দিন যখন অরবিন্দ্র চন্দনের বাসায় যায় সে দেখতে পায় চন্দন তার পরিবার নিয়ে ইন্ডিয়া থেকে বাইরে কোথাও চলে যাচ্ছে। সে অরবিন্দ্রকে বলে, হ্যাঁ আমি চন্দন পিল্লাই, থানায় যে মামলাগুলো আছে সেগুলো আমার নামেই, তবে আপনারা যে চন্দনকে খুঁজছেন আমি সেই চন্দন নই। কেউ একজন আমার নাম ও পরিচয় ব্যবহার করে কেউ এই ক্রাইমগুলো করছে। গত 1 বছর ধরে মামলার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি এখন ক্লান্ত, তাই আমি আমার পরিবার নিয়ে ইন্ডিয়া থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বাস না হলে আপনিও আমার নামে মামলা করতে পারেন, তাতে এখন আমার আর কিছু যায় আসে না। অরবিন্দ্র তখন মহেশের কাছে এই চন্দনের একটি ছবি পাঠিয়ে মজিদকে দেখাতে বলে, কিন্তু মজিদ বলে এটি সেই চন্দন নয়। তখন অরবিন্দ্র বুঝতে পারে সে এতদিন যাকে চন্দন পিল্লাই বলে খুঁজে এসেছে আসলে এটি তার আসল পরিচয় না। অরবিন্দ্রর তখন সেই মহিলার কথা মনে পড়ে যাকেও একটি লোক ঠকিয়ে টাকা নিয়েছিল। অরবিন্দ্র সেই মহিলার কাছ থেকে সেই লোকের নাম্বারটি আনে। তারা যখন সেই নাম্বারটি ট্রেস করে একটি লোকের কাছে পৌঁছায়, তখন সে লোকটি বলে, এটি আমার নাম্বার নয়, এটি আমাকে সচিবালয়ে পর্যটন বিভাগের কর্মকর্তা রেজি জাকারিয়া দিয়েছিল, কারণ সে আমাকে পর্যটন বিভাগের চাকরি দেওয়ার কথা বলেছিল, আর আমার কাছ থেকে টাকাও নিয়েছিল, কিন্তু সে এখনও আমাকে চাকরি দেয়নি। অরবিন্দ্র তখন সেই কর্মকর্তা রেজি জাকারিয়ার কাছে গেলে সে তাকে বলে, আপনারা যাকে খুঁজছেন আমি সে নই। কেউ একজন আমার নাম ব্যবহার করে মানুষকে মিথ্যা চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিচ্ছে, আর আমি এটা তখন জানতে পারি যখন 2 জন লোক আমার কাছে চাকরির জন্য আসে।
আমি তখন তাদের কাছ থেকে সেই লোকটির নাম্বার নিয়ে তাকে ফোন করি এবং তার কাছে চাকরি চাই। তখন সে আমাকে পামবাম দ্বীপে 1 লক্ষ টাকা নিয়ে আসতে বলে। আমি যখন সেই দ্বীপে যাই লোকটি আমাকে চিনে ফেলে, তখন সে আমার মুখে স্প্রে দিয়ে আমাকে অজ্ঞান করে অনেক মারধর করে। এক পর্যায়ে সে ভেবেছিল আমি মরে গেছি, কিন্তু স্থানীয় কিছু লোক আমাকে বাঁচায়। অরবিন্দ্র তখন জিজ্ঞেস করে সেই লোকটি দেখতে কেমন। জাকারিয়া বলে লম্বা ফর্সা এবং তার হাতে একটি ছুরির কাটা দাগ আছে। এরপর অরবিন্দ্র সেই বাড়িটার কাছে যায় যেই বাড়ির ছবিটা ওই মহিলা অরবিন্দ্রকে দেখিয়েছিল। অরবিন্দ্র তখন দেখে কোন পজিশনে বসে বাড়ির ছবিটা তোলা হয়েছিল। অরবিন্দ্র লক্ষ্য করে ওই বাড়ির পেছনেই একটা পুরনো বাড়ি রয়েছে। অরবিন্দ্র যখন ওই বাড়ির ভেতরে যায় তখন সে ওইখানে অনেকগুলো ফেক ডকুমেন্টস ও আইডি কার্ড দেখতে পায়। তখন সেখানে ওই বাড়িটির কেয়ারটেকার চলে আসে। অরবিন্দ্র তাকে জিজ্ঞেস করে এই বাড়ির মালিক কে। কেয়ারটেকার বলে এই বাড়ির আসল মালিক বিদেশে থাকে, কিন্তু এখন এই বাসায় বিজয় মোহন থাকে, যে এই বাসাটা তার কাছ থেকে ভাড়া নিয়েছে। অরবিন্দ্র বলে সে দেখতে কেমন। কেয়ারটেকার বলে লম্বা ফর্সা আর তার হাতে একটা কাটা দাগ আছে। অরবিন্দ্র জিজ্ঞেস করে সে এখন কোথায়। কেয়ারটেকার বলে সে কোনো একটা কাজে কিছুদিনের জন্য শহরের বাইরে গিয়েছে, কালকে সকালেই সে চলে আসবে। অরবিন্দ্র তখন 2 জন পুলিশ অফিসারকে সেদিন রাতে এই বাসার উপর নজর রাখতে বলে যায়। পরের দিন সকালে অরবিন্দ্র যখন আসে সে জানতে পারে বিজয় মোহন নামে একজন মাতাল অবস্থায় এই রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আর তাকে থানার এসআই শ্মশান ঘাটে নিয়ে গেছে। অরবিন্দ্র তখন দ্রুত সেই শ্মশান ঘাটে চলে যায়, কিন্তু সে জানতে পারে একটু আগেই লোকটির সৎকার করা হয়ে গেছে। কিন্তু অরবিন্দ্র জানতে পারে সেই লোকটির হাতে একটা ছুরিতে কাটার চিহ্ন ছিল আর তার পকেটে অনেকগুলো নকল আইডি কার্ড পাওয়া গেছে। তখন অরবিন্দ্র বুঝতে পারে এতদিন যাকে ধরার জন্য সে এত কিছু করেছে সে আজকার অ্যাক্সিডেন্টে মারা গেল। অরবিন্দ্র এরপর মার্টিন হত্যা মামলার যতগুলো নতুন এভিডেন্স জোগাড় করেছে সবগুলো তার ভাইয়ের কাছে নিয়ে আসে। তার ভাই সেগুলো দেখে বলে তুমি এই মামলায় অনেক দূর এগিয়ে গিয়েছ, কিন্তু দুঃখের বিষয় তুমি এখনও এই মামলার আসল খুনিকে ধরতে পারোনি। অরবিন্দ্র বলে আমি তাকে খুঁজে পেয়েছি, সে বেঙ্গালুরুতে লুকিয়ে আছে, আমি কালকেই তাকে ধরতে যাব। এই বলে অরবিন্দ্র সেখান থেকে চলে যায়। তখন অজিত তার পুলিশ সদস্যদের ফোন করে রেডি হতে বলে, কারণ তারা এখনই বেঙ্গালুরুতে যাবে ওই আসল খুনিকে খুঁজে বের করে তাকে সেখান থেকে দূরে কোথাও সরিয়ে দিতে। এরপর তারা যখন বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাচ্ছিল তখন তাদেরকে রাস্তায় কিছু পুলিশ এসে গ্রেপ্তার করে, কারণ অজিতের ফোনে কথা বলা সবকিছু অরবিন্দ্র আগেই হ্যাক করে নিয়েছিল। পরে সে সেই কল রেকর্ড রাজ্যের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের কাছে পাঠিয়ে দেয়। এরপর অজিত ও তার টিমকে যখন আদালতে নিয়ে আসা হয় তখন অজিত অরবিন্দ্রকে বলে অবশেষে তুই জিতে গেলি। অরবিন্দ্র বলে এখানে হার জিতের কিছু নেই, আমি শুধু সত্যের পক্ষে কাজ করেছি আর একজন নির্দোষকে বাঁচানোর চেষ্টা করেছি। আর তুমি চিন্তা করো না, শাস্তি ভোগ করলে আমরা একসাথেই করব। পরের সিনে দেখানো হয় অরবিন্দ্র দিয়াকে বলছিল আদালত এখনো ফাইনাল রায় দেয়নি, তবে খুব শীঘ্রই মুরলি ছাড়া পাবে আর আমরা জেলের ভিতরে থাকব। এরপর অরবিন্দ্র তার গাড়ির ভিতরে একটা চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল আমি জানি তুমি আমার পেছনে লেগে আছো, কিন্তু এত সহজে তুমি আমাকে ধরতে পারবে না, চেষ্টা করে যাও। এই চিঠিটা সেই ক্রিমিনাল মারা যাওয়ার আগে অরবিন্দ্রর গাড়িতে রেখেছিল। অরবিন্দ্র তখন মনে মনে বলে তুই নিজেই জানতি না এটাই তোর জীবনের শেষ চিঠি। এতগুলো মানুষের জীবন নষ্ট করে ভেবেছিলি তুই বেঁচে থাকবি, কিন্তু সৃষ্টিকর্তাই এই নির্মম মৃত্যু দ্বারা তোকে উপযুক্ত শাস্তি দিয়েছে। আর এখানেই মুভিটা শেষ হয়। এখন বন্ধুরা, আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী বেসিক্যালি মুভিটার স্টোরি লাইন ভালো লাগলেও ক্লাইম্যাক্সটা তেমন জমাতে পারেনি। আর এমন একটা মুভি যার মূল ভিলেনকে শেষ পর্যন্ত আড়ালেই রেখে দেওয়া হলো। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, আরও ইন্টারেস্টিং সকল মুভি এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইনডের সাথেই থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।